আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থেরাপি ডক্টর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মতি, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। আজ কথা বলবো আমাদের পায়ের গোড়ালিতে অর্থাৎ পায়ের তালুতে অনেকেরই সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার পরেই প্রথম ধাপেই এক ধরনের ব্যথা অনুভূত হতে দেখেন এবং রোগীরা তাদের বর্ণনায় বলে থাকেন যে কিছু সময় হাঁটার পর তাদের এই ব্যথা অনেকটাই কমে যায়। তারপর দিনের অধিকাংশ সময় মৃদু মন্দ ব্যথা কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে থাকে, কোনো কোনো পেশেন্টের ক্ষেত্রে থাকে না। আর পায়ের তালুতে বা গোড়ালিতে এই যে ব্যথাটি, এই ব্যথাটিকে বলা হয় প্লান্টার ফ্যাসাইটিস। পায়ের তালুকে মেডিকেলের ভাষায় বলা হয় প্লান্টার। আর এখানে ব্যান্ডের মতো, রাবারের মতো এক ধরনের একগুচ্ছ লিগামেন্ট রয়েছে, যেটি পায়ের গোড়ালির হিল বোনস থেকে আঙ্গুল পর্যন্ত বিস্তৃত থাকে এবং আমাদের পায়ের যে ছোট ছোট হাড়গুলি একত্রে মিলিত হয়ে পায়ের গঠন তৈরি করে, সেই গঠনটি অনেকটা কার্ভের মতো, এরকম কার্ভের মতো থাকে। আর পায়ের পিছনের দিকে যে উঁচু হাড়টি, সেটির নাম হিলবোন। হিলবোন থেকে পায়ের পাতার সামনের দিকে আঙ্গুলের গোড়া পর্যন্ত এক ধরনের ব্যান্ড এখানে লাগানো থাকে, রাবারি ব্যান্ড বা লিগামেন্ট। এই লিগামেন্টগুলোকে একত্রে বলা হয় ফাসা। আমরা এখানে একটি ছবির মাধ্যমে একটি হিউম্যান পায়ের তলাতে যে ফাসা থাকে সেটিকে দেখানোর চেষ্টা করেছি। আর এই ফাসাটি যখন ইনফ্লাম হয়ে যায় বা ফুলে যায়, তখন এখানে ব্যথা শুরু হয় এবং পায়ের পাতা মাটিতে ফেললে এই ব্যথা অনুভূত হয়, বিশেষ করে সকালবেলা। এই প্লান্টার ফ্যাসাইটিস, এই প্রবলেমটি কাদের, কিভাবে, কখন শুরু হয়? প্লান্টার ফ্যাসাইটিস মূলত মধ্যবয়স্ক লোকজনের হয়ে থাকে। সে হতে পারেন মেল বা ফিমেল। যাদের বয়স মোটামুটি 40 থেকে 60 বছরের মধ্যে, এই বয়সেই প্লান্টার ফ্যাসাইটিস বেশি হতে দেখা যায়। তবে পুরুষের তুলনায় মহিলাদের এই সমস্যাটি বেশি আক্রান্ত হতে দেখা যায়। এই প্লান্টার ফ্যাসাইটিস কেন হয় এটি জানা জরুরি। যদিও প্লান্টার ফ্যাসাইটিস কেন হয় এই এক্সাক্ট কারণ এখনও অজানা, তবুও অনেকগুলো কাজের ফলে এই প্লান্টার ফ্যাসাইটিস বা শারীরিক অনেক অসুবিধা বিদ্যমান থাকার কারণে এই প্লান্টার ফ্যাসাইটিস ডেভেলপ করার প্রবণতা দেখা যায়। তন্মধ্যে প্রথমটি বলা যায়, যদি ডায়াবেটিক পেশেন্ট হয়, যদি অস্টিওআর্থ্রাইটিক পেশেন্ট হয়, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস পেশেন্ট হয় বা গাউট আক্রান্ত কোনো ব্যক্তি হন, তাহলে তাদের এই প্লান্টার ফ্যাসাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, জীবনযাপনের কিছু অসাবধানতা এই প্লান্টার ফ্যাসাইটিস তৈরি করতে পারে। যেমন যারা কোনো পেশাগত কারণেই হোক বা কোনো প্রয়োজনেই হোক দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করছেন, দীর্ঘ সময় কোনো ভার বহন করতে হচ্ছে বা দীর্ঘ সময় হাঁটতে হচ্ছে, তাদের প্লান্টার ফ্যাসাইটিস ডেভেলপ করতে দেখা যায়। আবার খেলোয়াড়, যারা প্রফেশনাল খেলোয়াড়, তাদের তুলনায় যারা নন প্রফেশনাল খেলোয়াড়, হঠাৎ খেলা শুরু করলেন, আজকে হঠাৎ কোনো প্রয়োজনে খেললেন, হঠাৎ ইচ্ছা হলো খেললেন, হঠাৎ খেলার ফলেও এই প্লান্টার ফ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। প্লান্টার ফ্যাসাইটিস আবার ডেভেলপ করতে পারে যদি হঠাৎ আপনার শারীরিক ওজন বৃদ্ধি পেয়ে যায়। আপনি যদি প্রতিনিয়ত অভ্যস্ত একতলা বা দোতলার সিঁড়ি ওঠানামা করার, কিন্তু কোনো প্রয়োজনে অধিক তলার সিঁড়ি আপনাকে বাইতে হলো, ওঠানামা করতে হলো, সেক্ষেত্রেও আপনার প্লান্টার ফ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। প্লান্টার ফ্যাসাইটিস ডেভেলপ যখন করে যায় বা যাদের প্লান্টার ফ্যাসাইটিস অলরেডি ডেভেলপ করে গেছে, তাদের জানা দরকার কি করণীয়, আমাকে কি করতে হবে।
প্লান্টার ফাসাইটিস যখন আপনি আক্রান্ত হয়ে গেছেন তখন আপনাকে অবশ্যই আপনার পায়ের তলার এই ফাসা বা এই ব্যান্ডটিকে সাফিসিয়েন্ট পরিমাণে রেস্ট দিতে হবে, এটিকে স্ট্রেচিং করতে হবে নিয়মিত, এবং আপনার পায়ের জুতো সেটিকে পরিবর্তন করতে হবে। উঁচু হিলযুক্ত জুতো ব্যবহার করা যাবে না, সফট এবং ফ্ল্যাট জুতো ব্যবহার করতে হবে। অধিক সময় হাঁটা, দাঁড়িয়ে থাকা, লাফানো থেকে নিজেকে বিরত রাখতে হবে। প্রয়োজনে অনেকেই পেইন কিলার নিয়ে থাকেন, অনেকেই পেইন কিলার সেবন করে থাকেন। পেইন কিলার সেবন করে ব্যথা কমিয়ে আমরা কাজে যোগদান করে থাকি বা আমাদের প্রয়োজনীয় কাজ সেরে থাকি। এতে এই প্লান্টার ফাসাইটিস যেমন দীর্ঘমেয়াদী সময় ধরে ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়, তেমনি আমাদের এই ফাসার ইনফ্লামেশন এক জায়গা থেকে আরেক জায়গায় আস্তে আস্তে ছড়িয়ে পড়তে একটি সুযোগ পেয়ে যায়। আমাদের যে কাজগুলো বর্জনীয় হওয়া উচিত একটা পায়ে প্লান্টার ফাসাইটিস ডেভেলপ করার পর, আমাদের অবশ্যই লম্বা সময় দাঁড়িয়ে থাকা যাবে না, লম্বা সময় হাঁটা যাবে না, ভারী ওজন টানা ঠেলা তোলা করা যাবে না। আমাদের নরম সোলযুক্ত জুতো ব্যবহার করার সাথে সাথে অ্যাভয়েড করতে হবে হিল উঁচু এমন জুতো আমরা ব্যবহার করব না। যারা প্রফেশনাল কারণে, তাদের জবের কারণে, পেশার কারণে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন, তারা প্রয়োজনে আপনারা লিভ নিয়ে নেন, আপনারা রেস্টে চলে যান, যেন আপনার এই ফাসার হিলিং যথেষ্ট পরিমাণে সময় নিয়ে হতে পারে। তাহলে এটি আবার পুনরায় ফিরে আসার সম্ভাবনা অনেকখানি কমে যাবে। আমরা এই প্লান্টার ফাসাইটিস ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে থাকি। অনেক সময় এটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার প্রয়োজনীয়তা আসে। এক্সরেতে ফাইন্ডিংস তেমন বেশি কিছু একটা পাওয়া যায় না। কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে হিল বোনে স্পার ডেভেলপ করেছে। এছাড়া ফাসার কি অবস্থা, ফাসাতে কোথায় ইনফ্লামেশনটি ডেভেলপ করে গেছে, কোন এরিয়াতে ফাসা সোয়েলিং হয়ে গেছে, ফুলে গেছে, এই জিনিসগুলো এক্সরেতে আমরা পাই না। তবে মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে এই রোগটিকে সঠিকভাবে নির্ণয় করা যায় এবং কি কি চিকিৎসা সচরাচর এই সমস্যার জন্য নেওয়া হয় সেটি নিয়ে আমরা একটি আলোচনা করব। তার আগে আমরা বলে নিই, যারা এই ভিডিওতে আজকে নতুন, আমাদের চ্যানেলে যারা আজকে নতুন, তাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা পুরাতন আছেন তারা তো অলরেডি সাবস্ক্রাইব করেই আছেন। যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে শেয়ার করুন, লাইক দিন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করুন। চলুন আমরা জেনে নেই এই প্লান্টার ফাসাইটিসের কী ধরনের চিকিৎসা বাংলাদেশে অ্যাভেলেবল এবং আমরা সচরাচর এটি কিভাবে চিকিৎসা পেয়ে থাকি। প্লান্টার ফাসাইটিস প্রথমত ডায়াগনোসিস হওয়ার পরে এটিকে অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন এবং পেইন কিলার দিয়ে এটিকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। কোনো ক্ষেত্রে পা রেস্টে রাখার কথা বলা হয়, আইসিং করার কথা বলা হয় এবং জুতা চেঞ্জ করার কথা বলা হয়। সেই সাথে কোনো পেশেন্টের ক্ষেত্রে প্রয়োজন হয় একটি স্প্লিন ব্যবহার করার, এবং আরও অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্টে এটি স্টেরয়েড ইনজেকশনের মাধ্যমে ট্রিট করা হয়ে থাকে। যদিও এই স্টেরয়েড ইনজেকশন দিয়ে ট্রিট করার বিষয়টি অনেকেরই পছন্দ নয়, অনেকেই এটির সাইড ইফেক্টের ব্যাপারে সন্তুষ্ট থাকেন না, বিধায় তারা বিকল্প চিন্তা হয়তো অনেক সময় করে থাকেন। কিন্তু চিকিৎসার একটি ধাপে অবশ্যই আপনাকে প্রয়োজন হয় ফিজিওথেরাপি নেওয়ার। চিকিৎসার একটি পর্যায়ে আপনার মাসেল, আপনার লিগামেন্ট এবং আপনার জয়েন্ট ফ্লেক্সিবিলিটি, আপনার ওয়াকিংয়ের ভিতরে যে একটা লিম্পিং ভাব চলে আসছে এই প্লান্টার ফাসাইটিসের জন্য, সেই গেইট আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়গুলো মাথায় রেখে ফিজিওথেরাপি আপনাকে অবশ্যই নিতে হয়।
আর ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে যখন আপনি ফিজিওথেরাপি নিতে যান তখন একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে অ্যাসেসমেন্ট করে আপনার অ্যাসেসমেন্টের ভিত্তিতে একটি ট্রিটমেন্ট পরিকল্পনা তৈরি করে এবং সেই ট্রিটমেন্ট পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে কোনো সময় আল্ট্রাসাউন্ড থেরাপি দেওয়ার প্রয়োজন হয়, কোনো সময় শর্ট ওয়েভ দেওয়ার প্রয়োজন হয়, কোনো ক্ষেত্রে এখানে ওয়াক্স অ্যাপ্লাই করার প্রয়োজন হয়। আর যখন এখানে ম্যানুয়াল থেরাপি অ্যাপ্লাই করা হয় তখন কোনো সময় প্রয়োজন হয় স্ট্রেচিংয়ের, কোনো সময় প্রয়োজন হয় অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজের, কোনো সময় আবার প্রয়োজন হয় ডিপ ট্রান্সভার্স ফ্রিকশনের। সেই সাথে এই মাসলগুলোকে, লিগামেন্ট এবং জয়েন্টগুলোকে ফ্লেক্সিবল করার একটি পর্যায়ে অবশ্যই স্ট্রেনথেনিং করার প্রয়োজন হয়। অ্যাট দ্য এন্ড একটি সুন্দর গেইট ফিরিয়ে নিয়ে আসার জন্য গেইট ট্রেনিংও করার প্রয়োজন হয়। এই সকল প্রয়োজনীয়তাকে একত্রে সামনে রেখে আমাদের ভিডিওর এই শেষ প্রান্তে এসে আমরা কিছু গুরুত্বপূর্ণ এক্সারসাইজ দেখাবো এই প্লান্টার ফ্যাসাইটিসের জন্য, যেগুলো আপনারা বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করতে পারেন, তাতে কিছুটা হলেও এই ব্যথা উপশম হবে। এখানে যে ভিডিওগুলো আমি দিচ্ছি, এখানে যে এক্সারসাইজগুলো আপনাদের দেখাচ্ছি, প্রত্যেকটি এক্সারসাইজ 3 সেশন করে করার চেষ্টা করবেন এবং মিনিমাম 5 বার রিপিট করার চেষ্টা করবেন, তাহলে একটা ন্যূনতম ফল হলেও আপনি পেতে পারেন। চিকিৎসা সর্বদাই একটি প্রফেশনাল বিষয়। আপনি একজন প্রফেশনালের মতামতের ভিত্তিতে চিকিৎসা গ্রহণ করুন, সেটি সর্বোত্তম পন্থা। চলুন দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ এক্সারসাইজগুলো। প্লান্টার ফ্যাসাইটিস নিয়ে আমাদের আলোচনার এই শেষ প্রান্তে আমরা যে ভিডিওগুলো দেখলাম, এই ভিডিওগুলো আমরা সুন্দরভাবে দেখি, মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করি এক্সারসাইজ কিভাবে করা হয়েছে, এটি ভালো করে বুঝে নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করি এবং যদি সম্ভব হয় অবশ্যই আপনার ফিজিওথেরাপিস্টের সাথে এই বিষয়ে আপনি এক্সারসাইজগুলোর বিষয় নিয়ে আলোচনা করুন, তাদের মতামতের ভিত্তিতে এক্সারসাইজগুলো পারফর্ম করার চেষ্টা করুন এবং প্রতিদিন অন্তত 3 সেশন প্র্যাকটিস করার চেষ্টা করুন। প্রত্যেক সেশনে প্রত্যেকটি এক্সারসাইজ যেন 5 বার রিপিট করা যায় সেই দিকে খেয়াল রাখুন। আমাদের এই চ্যানেলের এই আজকের আয়োজনে যারা ফিজিওথেরাপির বিভিন্ন বিষয় নিয়ে জানতে আগ্রহী তারা ভিজিট করতে পারেন আমাদের চ্যানেলটি এবং আমাদের প্লেলিস্টে অনেক বিষয় নিয়ে আলোচনা আছে, সেগুলো ভিডিও আপনারা দেখে নিতে পারেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। সঠিক ফিজিওথেরাপি সেবা নিন এবং জীবনের গতিময়তা বজায় রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।